ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন, যে দেশবাসী জানতে চাই, হ্যাঁ বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে, আমরা তো চাই যে আপনার একটু কথা বলেন মিডিয়ার সামনে। আচ্ছা, এখন যদি একটু বলতে চান যে দেশবাসী কিছু বলতে চান আর কি, এটাই। হ্যাঁ, তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। ভীষণ একটা অস্থির সময় পার করছে বিএনপি, সেই কারণে মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এবং সেটাই হয়তো স্বাভাবিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই। যদি সেনাবাহিনীর কাছ থেকে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে এমন প্রতিশ্রুতি আসতো যে তারেক রহমান আপনি ফিরে আসুন এবং আপনি নির্বাচনে অংশ নিন, আপনি তো হতে যাচ্ছেন বৃহত্তম রাজনৈতিক দলের নেতা হিসেবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, তাহলে ক্যান্টনমেন্টের সুরক্ষা পাবার এই আশ্বাস পেলেও কি তারেক রহমান নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতেন? তার মানে তারেক রহমান যেখান থেকে সুরক্ষা চাইছেন সেখান থেকে পাচ্ছেন না। গলার ফাঁস এখনো ক্যান্টনমেন্টে ধরে রেখেছে কোনো একটি পক্ষ, এবং ইউনূস সরকার সেই খেলাটা তার সঙ্গে খেলছেন। কাজে তারেক রহমান জানেন না তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কিনা। চিল্লায় মার্কেট পাওয়া যাইবো না, ভিতরের খবর জানা লাগবো। তারেক রহমানরা আপনারা ভালোবাসতে পারেন, আমরাও ভালোবাসি। বেগম জিয়ার এই মুহূর্তে তারেক রহমানের আশাটা জরুরি আমরা সবাই মনে করছি। খালেদা জিয়ার জন্য বাংলাদেশের মানুষ এতটা দোয়া করতেছে, বাংলাদেশের অন্য কোনো প্রাইম মিনিস্টারের জন্য এরকম দোয়া করছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, তো এই যে একটা ব্যাপার, আমাদের জনমনে প্রশ্ন, তারেক জিয়া কেন আসবে না বা তিনি কেন আসতেছেন না? এভার কেয়ার হাসপাতালের সামনে এরকম ব্যারিকেড কেন দেওয়া হয়েছে? এত নিরাপত্তা কেন জোরদার করা হয়েছে? খালেদা জিয়ার কি আসলেও কিছু হয়েছে? না, খালেদা জিয়ার কিছু হয় নাই, তিনি ভালো আছেন। তারেক জিয়াও দেশে আসবেন কিনা এটা কনফার্ম না। তবে আপনারা যারা মনে করতেছেন যে কেন আসতেছেন, আসলে কী বা হবে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 14 মিনিটের একটা ভিডিও আমরা প্লে করব। আমাদের মেজর রেজাউল করিম ভাই খুবই গুরুত্বপূর্ণ বার্তা একটা দিচ্ছেন। সেনা প্রধানের পক্ষ থেকে কোনো ধরনের সেফটি তিনি ফিল করছেন না, যেখান থেকে তিনি নিরাপত্তাটা চাচ্ছেন তারেক রহমান, সেখান থেকে তিনি নিরাপত্তার আভাস পাচ্ছেন না। এবং আমরা যতটুকু জানতে পারছি যে বেগম জিয়াও চান না যে তারেক রহমান দেশে আসুক। জীবনের ঝুঁকি আছে, আপনি বিষয়টা কি বুঝতেছেন? জীবনের ঝুঁকি আছে। একজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আসবে না। সে মারা গেলে বিএনপির অর্ধেক শেষ হয়ে যাবে। খালেদা জিয়া যায় অবস্থা, তারেক রহমান এসে যদি তিনিও চলে যায়, তিনি যদি লালসার শিকার হন, তিনি যদি বিশ্বাসঘাতকতার শিকার হন, কি হবে? চলেন আমরা ভিডিও চিত্রটি দেখব, বেশি কথা বাড়াবো না। অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে না টেনে দেখবেন। তারেক রহমানকে নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আপনারা এই এক ভিডিও থেকে সকল প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ। চলেন ভিডিও চিত্রটি প্লে করছি। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন। চলেন ভিডিওটি দেখতে থাকি। তারেক রহমান বাংলাদেশে আসলে কি ঘটতে পারে, এটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা দীর্ঘদিনের জানার একটা বিষয়, এবং মানুষ অনেকটা উদ্গ্রীব হয়ে আছে তিনি কবে আসবেন এবং তারেক রহমান আসলে বাংলাদেশে কি করতে পারে এই বিষয়টা নিয়ে, এবং এর সাথে রিলেটেড কিছু বিষয় আমি কথা বলবো। তারেক রহমান যখনই ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন, ল্যান্ড করার সাথে সাথেই দেখবেন পুরো ঢাকা সিটিতে, সে এয়ারপোর্ট না শুধু, এয়ারপোর্ট থেকে শুরু করে গুলশান, অত এলাকায় কোনো মানুষের আপনার টিল ধারণ করার মতো জায়গা থাকবে না, ঠাই থাকবে না। পুরো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গায় থেকে যাবে। এখন হয়তো অনেকে অবাক হতে পারে যে এত লোক হবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে ঘটনাটা ঘটবে, আমি যেটা মানে প্রেডিক্ট করে বলতে পারি যে পুরো বাংলাদেশ, ঢাকা সিটি লোকের কারণ হয়ে যাবে, এয়ারপোর্টে অনেক মানুষ যাবে, অনেক শুভেচ্ছা জানাবে। এবং এই জিনিসটা তারেক রহমান আসার পরে হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস, বড়জোর 2 মাস, বড়জোর এটা অব্যাহত থাকবে। কিন্তু ঠিক তারপরেই জনপ্রিয়তা হ্রাস পেতে থাকবে তারেক রহমানের। কেন? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব, যে কেন তারেক রহমান আসার কয়েক মাস পরে তার জনপ্রিয়তা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এটা 3টা কারণ। একটা হচ্ছে তার নিজ দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক কিছু কোন্দল দেখা দিবে, আমি এটার ব্যাখ্যাটা পরে বলবো। 2 হচ্ছে জামাত ইসলাম তারা যে ভূমিকাটা এখন পালন করতেছে, ওই সময় তাদের ভূমিকাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। অ্যান্ড 3 নম্বর হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ আজকে হয়তো আওয়ামী লীগ বাংলাদেশের ওইভাবে বিএনপির বিরুদ্ধে সরাসরি প্রচারণা করছে না, বা আওয়ামী লীগ এখন বিএনপির সাথে অনেকটা সুর মিলিয়ে নির্বাচন চাচ্ছে। কিন্তু যখন নির্বাচন কাছে আসবে এবং যখন তারেক রহমান বাংলাদেশে আসবে, তখন কিন্তু আওয়ামী লীগের এই রূপটা থাকবে। তখন আওয়ামী লীগকে আপনারা এই 5 আগস্টের পূর্বে যে রূপে দেখতে পেয়েছেন, সেই বিধ্বংসী রূপে কিন্তু আওয়ামী লীগকে দেখা যাবে। এটা আমি আমার পলিটিক্যাল ভিউ থেকে বলছি, আমি কোনো দল মত কারো প্রতি বায়াস হয়ে আমার কথাটা বলছি না। এখন আমি আমার ফার্স্ট কথায় যাই যে কেন তারেক রহমান বাংলাদেশে আসার ঠিক 1-2 মাস পরে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। কি কারণ? তার কারণ হলো তারেক রহমান ঢাকায় যখনই ল্যান্ড করবেন, ল্যান্ড করার পরে
পুরো বাংলাদেশ, ঢাকা সিটি তথা ঢাকার আশেপাশে এলাকা, পুরো বাংলাদেশ থেকে প্রচুর লোক আসবেন, লোকে লোকারণ্য হয়ে যাবেন। আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে আমি বলবো যে বিএনপির, এখানে শুধু বিএনপির যে তারেক রহমানকে ভালোবাসেন তারাই যে আসবেন তার না, অনেক চাটুকাররাও আসবেন এবং অনেক মানুষ আছে, সবাই চাইবেন তার চেহারাটা তারেক রহমানকে আগে দেখাইতে, একটা ছবি তুলতে, তার সামনে যে করে হোক নিজেকে একটু প্রজেক্ট করতে। এবং বিরাট একটা অংশ থাকে আবেগের জায়গা থেকে, কারণ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি নির্যাতনের শিকার হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তার প্রতি অনেক জুলুম হয়েছে, একটা দলের, এত বড় একটা বৃহৎ দলের তিনি অ্যাক্টিং চেয়ারম্যান। এই অনেক যন্ত্রণা সত্ত্বেও তিনি এই দলটাকে ভাঙতে দেননি। তিনি তার ভুল ত্রুটি থাকতে পারে, বা তার অনেক বড় বড় কিছু ভূমিকা ছিল, এগুলো সত্যি সত্যি প্রশংসনীয়। তিনি এই দূর থেকে বিএনপির মতো এত একটা দলকে নেতৃত্ব দেওয়া, সেই দলটাকে আপনার ইনট্যাক্ট রাখা, ভাঙতে না দেওয়া, এটা কিন্তু চারটিখানি কথা। এটা অবশ্যই তার পলিটিক্যাল ফোর্সাইটনেস এখানে ছিল বলে আমি মনে করি। তো তাহলে এখন কেন তার জনপ্রিয়তা হ্রাস পাবে? তার কারণ হলো তারেক রহমান ঢাকায় ল্যান্ড করার পর তিনি যখন গুলশানে আসবেন, তার বাসভবনে উঠবেন, তখন অনেক মানুষ তার কাছাকাছি আসতে চাইবে, আর কিছু মানুষ কাছাকাছি চলে আসবেন, কিছু মানুষ তার কাছে কিছুটা কাছে যেতে পারবেন এবং কিছু মানুষ ধারে কাছে আসতে পারবেন। কারণ কি, এই সাধারণ মানুষগুলো যারা অ্যাকচুয়ালি দলটাকে খুব ভালোবাসে, আবেগ দিয়ে ভালোবাসে, এই মানুষগুলো একটা বিশেষ স্বার্থান্বেষী মহল আছেন, বা চাটুকার গ্রুপ আছেন, বা বিএনপিকে যারা চেটেপুটে খাওয়ার মতো একটা গ্রুপ আছেন। এই চেটেপুটে খাওয়া গ্রুপ এবং যারা পাওয়ার পলিটিক্সটা করেন, যে বিএনপি সবসময় এমন একটা পাওয়ার নিয়ে থাকতে, এমন একটা বলয় তৈরি করতে, একটা সিন্ডিকেট তৈরি করতে, একটা গ্রুপিং তৈরি করতে, কয়েকটা গ্রুপ কিন্তু কাজ করে। যারা চাইবেন যে না, এই গ্রুপের লোকগুলো এখানে আসতে দেওয়া যাবে না, এদেরকে কাছে ঘাসতে দেওয়া যাবে না। তো তখন কি হবে, যে মানুষগুলো কাছাকাছি আসতে পারবে না, তারা কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ আস্তে আস্তে বাড়তে থাকবে, তাদের মধ্যে দিন দিন ভালোবাসাটা ঘৃণায় পরিণত হবে। আপনি যখন দেখবেন একটা মেয়েকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু আপনি ভালোবাসেন কতক্ষণ পর্যন্ত, যখন পর্যন্ত মেয়েটা আপনার সাথে রেসপন্স করে আসছে। যখন আপনার ওই মেয়েটার সাথে দেখবেন যে হয়তো অন্যত্র বিয়ে হয়ে গেল, বা আপনার সাথে সে সম্পর্কটা একটা পর্যায়ে কন্টিনিউ করতে পারলো না, তখন দেখবেন যে আপনি ওই ভালোবাসাটা ঘৃণায় পরিণত হচ্ছে। কারণটা কি, ওই মানুষটাকে আসলে কি হঠাৎ করে ওভার দ্য নাইট অল অন এ সাডেন সে কি খারাপ হয়ে গিয়েছে? সত্যি সে খারাপ হয়নি, আপনি তাকে পাননি। আমরা একটা কথা, যে আঙুর ফল পাক একটা কথা বলি, আপনি না পাইলে তখন কিন্তু আমরা সেটা ঘৃণা জন্মে আমাদের। তো এই তারেক রহমানকে কাছে না পেয়ে আপনার এত অপেক্ষার পরে যখন এই বাংলাদেশে আসবে, এখন ওখানে দূরে আছে, আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই যে উনি তো দূরে আছে, যে ঠিক আছে, আমরা তার সাথে সবসময় আমরা কথা বলতে পারবো না, যোগাযোগ করা সম্ভব না। বাংলাদেশে আসার পরে মানুষের মধ্যে ওই সান্ত্বনার কাজ করবে, তখন সবাই চাইবে তার কাছে যেতে, কিন্তু বাস্তবে সবার কি তার কাছে যাওয়া সম্ভব? সবার কাছে যাওয়া সম্ভব না। তখন প্রথমত তার কাছে যাওয়ার সম্ভব না, দ্বিতীয় হচ্ছে দলের কিছু লোকজন আছে যারা কিছু মানুষকে কাছে আসতে দেবেন না, তৃতীয়ত হচ্ছে আপনার কয়েকটা বলয় এখানে কাজ করবে, যে বলয়গুলো নিজেরা নিজেদেরকে সবসময় তারেক রহমানের আশেপাশে নিজেদেরকে রাখবেন এবং অন্য মানুষদেরকে এখানে ঘেঁষতে দিবেন না, এবং তারা ওই জায়গা থেকে নিজেদের একটা শক্তি বৃদ্ধি করতে থাকবে। আর কিছু গ্রুপ যারা পূর্বে বঞ্চিত ছিল, তিনি আসার পরে বঞ্চিত থাকবেন, তখন তাদের মধ্যে আস্তে আস্তে তারা এই বিএনপির সাপোর্টটাকে তারা একসময় অ্যান্টাগনিস্টিক ভাবে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে, যে সমালোচনা করতে থাকবে, এবং এগুলো মিডিয়াতে আস্তে আস্তে ছড়াতে থাকবে। এবং বিএনপির ভিতরের অনেকগুলো ইনসাইট নিয়ে অনেক মানুষ নেগেটিভ প্রচারণা শুরু করে দেবে, কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়া খুব হলে আমরা ধাম করে সোশ্যাল মিডিয়াতে সেটা প্রকাশ করি, তখন এই ব্যক্তিগুলো পাবলিকলি বিএনপি সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে অনেক নেতিবাচক প্রচারণা শুরু করে। এবং এই নেতিবাচক প্রচারণা সাধারণ অনেক মানুষগুলো এটাকে খুব অ্যাকসেপ্ট করবে, কারণ আমরা নেগেটিভ জিনিসটাকে খুব দ্রুত নিই। যখনই তারেক রহমান বাংলাদেশে আসার পর তার দলের লোকগুলো বঞ্চিত হয়ে, ডিপ্রাইভ হয়ে, বা অন্য জায়গা অন্যদের দ্বারা অনেকভাবে তারা তাদের রেকগনিশনটা না পাওয়ার কারণে তারেক রহমান হয়তো তাদের কাছে যেতে পারলেন না, কথা বলতে পারলেন না, তারা যে আশা করেছিল সেই ধরনের রেকগনিশন তারা পেলেন না, স্বীকৃতি পেলেন না, তাদেরকে চিনল না, ডাক দিল না, বা নির্দিষ্ট কিছু ব্যক্তি শুধু তারেক রহমানের আশেপাশে রইল, এগুলো দেখে ওই মানুষগুলো এক পর্যায়ে তাদের ক্ষোভগুলো ঝাড়তে শুরু করবেন, এবং তাদের এই নেগেটিভ ক্ষোভটা মারাত্মকভাবে এটা কিন্তু প্রচার হইতে থাকে, কারণ নেগেটিভ জিনিসটা গ্রহণ করে বেশি। ধাম করে কেউ একটা বই দিয়ে বলবেন, তার অনুমান নির্ভর মানুষ দেখবেন যে আপনার সাথে কেউ একজন ভালো করে কথা বলো না, বা আপনি হয়তো চাচ্ছেন ওই মানুষটা আপনার সাথে কথা বলবে, এরপরে আপনি যখন সে কথা বলবে না, তখন দেখবেন আপনি অনুমান করতে থাকবেন, তার মানে সে মনে আপনাকে পছন্দ করে, সে মনে আপনাকে ঘৃণা করে, বা কেউ হয়তো আপনার সম্পর্কে কিছু বলছে, আসলে তা না, ওই মানুষটা হয়তো সে ব্যস্ত ছিল বা কোনো কারণে আপনার সাথে কথা বলতে পারে। এই ধরনের রিয়াকশনগুলো দেখাতে থাকে, এই রিয়াকশন থেকে মানুষ বিএনপির ভিতরে একটা অ্যাপ্যাথেটিক বিতৃষ্ণামূলক একটা আচরণ মারাত্মকভাবে এটা বৃদ্ধি পেতে থাকবে, এবং এই জায়গাটা আমি মনে করি বিএনপিকে এখন থেকে পরিকল্পনা করা উচিত, কারণ এটাকে কিভাবে মিটিগেট করা যেতে পারে, কিভাবে এই ব্যক্তিগুলোকে মানে এটাকে ম্যানেজ করা যেতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা বিএনপি করা উচিত, যে তারেক রহমান আসার পরে কি কি রিয়াকশন হতে পারে, বা কি কি নেগেটিভ জিনিসটা তৈরি হতে পারে, কি কি রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারে, কি কি আপনার পাবলিক রিয়াকশন প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেটাকে কিভাবে মিটিগেট করা উচিত, এই বিষয়গুলো আসলে আমলে নেওয়া উচিত। এবং আমি মনে করি এটাকে যদি বিএনপি গুরুত্ব দেয়, ভবিষ্যতে বিএনপি অনেক বড় বড় সমস্যাগুলো সহজে কেটে যাবে। যেমন ধরেন অনেক কিছু খুব দ্রুত রেসপন্স করতে হয়, আবার অনেক কিছু ইগনোর করতে হয়। যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিনা আপনার ইন্ডিয়ান মিডিয়া কিছু জামাতকে যদি কিছু কথা বললো, লিখলো, এখন আপনি যেটা এটাকে রেসপন্স করতে অনেকক্ষণ সময় লাগছে, কিন্তু বিএনপি এই যে অনেকক্ষণ সময় লাগলো, এর মধ্যে কিন্তু এটা বিরাট প্রচার পেয়ে গেছে। বাট ইনস্ট্যান্টলি যদি এটা রেসপন্স করতো যে না, ফখরুল ইসলাম আলমগীর এরকম কিছু মিন করেনি, তখন কিন্তু এটা প্রচার পেত না। যেমন যখন এই ধরনের রেসপন্সটা আসলো, তখন কিন্তু প্রচারটা আস্তে করে কমে গেল। আপনারা খেয়াল করে দেখবেন যে আজকের ঘটনায় যে এটা থেমে গেল, তারপরে কিছু মানুষ নমিনেশন নিয়ে দেখবেন যে মিথ্যা নমিনেশন নিয়ে একটা প্রচারণা শুরু করে দেবে, এবং তখন অনেক মানুষের একটা ক্ষোভ তৈরি হলো। বাট দ্য মোমেন্ট আজকে সকালবেলা রুহুল কবির রিজভী ঘোষণা দিলেন যে এরকম কোনো কিছু গ্রিন সিগন্যাল বলে কিছু দেওয়া হয়নি, তখন কিন্তু মানুষের মধ্যে আস্তে আস্তে এটা কিন্তু স্টাবলিশ হয়ে গেল। অনেক বিষয় আছে
আপনাকে আগে ভাগে এই রিয়াকশনটা চিন্তা করতে হবে যে তারেক সাহেব আসার পরে কি ঘটতে পারে এবং সেটাকে আমার কিভাবে ম্যানেজ করা উচিত। এই চিন্তাটা বিএনপি করাটা অত্যন্ত জরুরি এবং এটা না করতে গেলে আমি করি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে জামাত ইসলাম, তারা কিন্তু দেখবেন তারা কিন্তু কোনো মানে এই যে বিএনপির নেতাকর্মীরা যে ভুলগুলো করছে এই ভুল কিন্তু জামাত ইসলাম করছে। তারা দেখবেন খুব পরিকল্পিতভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের সেই সুপরিকল্পনার কারণে কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটিতে তাদের আজকে বিজয়টা হয়েছে, যেটা বিএনপির এত বড় একটা দল এবং বিএনপির সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দলের কিন্তু সংখ্যা অনেক বেশি এবং সেই ছাত্র দলের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এবং আমি মনে করি অনেক ব্যাপক ব্যবধানে কিন্তু ছাত্র দল জয়লাভ করার কথা। সেটা কেন করেন? কারণ এখানে নিজস্ব কিছু ভুল আছে। এই ভুলগুলা আমি মনে করি বিএনপিকে শুধরানো উচিত এবং বিএনপি সম্পর্কে কিন্তু প্রতিপক্ষরা যেভাবে আজে বাজে প্রচারণা সফলভাবে করতেছে, বিএনপি কিন্তু এটাকে সফলভাবে কাউন্টার করতে পারতেছে। বিএনপির মতো এত বড় একটা দলের যে মিডিয়া সেল, এই মিডিয়া সেলটা কিন্তু বিএনপির পক্ষে প্রচারণা যেভাবে করার কথা, পক্ষে প্রচারণাটা ইফেক্টিভলি করতে পারতেছে না এবং তাদের বিপক্ষে যে প্রচারণাগুলো হচ্ছে নেগেটিভ প্রপাগান্ডা, এটাকে তারা কাউন্টার করতে পারছে। আপনি যখন একটা নেগেটিভ জিনিসকে কাউন্টার করতে যাবেন, আপনাকে কিন্তু সেটা খুব সুন্দর স্টোরির মাধ্যমে, সুন্দর রেসপন্সের মাধ্যমে কাউন্টার করতে হবে। আবার যখন আপনি প্রতিপক্ষ সম্পর্কে আপনি যখন জেনুইন কোনো বিষয় জনগণের কাছে আপনি উপস্থাপন করতে চাইবেন, তখন প্রতিপক্ষ সম্পর্কে আপনাকে পারফেক্ট একদম এক্সাক্ট জিনিসটা বলতে হবে। চাওয়াজি করে আমি খামা করে জামাত কিনে আজেবাজে গালি দিলাম, পাবলিক নিবে না। আমি শিবিরকে মন চাইলে মন করা আজেবাজে গালি দিলাম, পাবলিক এটা নিবে না। পাবলিক নিবে কোনটা? যে যেমন ধরেন কথা ফ্যাক্ট বেস কথা বলে বিএনপি নেতারা বলতে পারতেছে। যেমন বিএনপি কখন এই কথাটা স্পষ্টভাবে বলতে পারে না যে বাংলাদেশে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এই জায়গায় জামাত, যে আপনার ইসলামী ব্যাংক সহ কয়েকটা জায়গায় যে জামাতের যে একটা নিয়ন্ত্রণ, এটা কি বিএনপি ভালো প্রেজেন্ট করতে পারছে? তা পারেনি। উল্টা কি হয়েছে, বিএনপি নিয়ে কিন্তু জামাত হোক আর যে কোনো দলই হোক, তারা কিন্তু বিএনপি সম্পর্কে বিএনপি যেখানে যে অন্যায়টা করছে খুব সুন্দরভাবে কিন্তু এটা তারা তুলে ধরছে এবং বিএনপি যেটুকু অপরাধ করে তার চেয়ে বেশি কিন্তু প্রকাশ পাচ্ছে। আমি বলছি না বিএনপি ভুল করছে না, বিএনপি নেতা কর্মীরা অনেকে আছে যে বিএনপি নাম ব্যবহার করে অনেক চাঁদাবাজি অনেক কিছু করতেছে, কিন্তু শুধু কি বিএনপি এটা করতেছে? আর কি কেউ করতেছে না? তাহলে শুধু বিএনপিটা কেন প্রচার করছে? এই বিষয়গুলো হচ্ছে বিএনপি ঠিকমতো কাউন্টার করতে পারছে না, নিজেদেরকে চেকও করতে পারতেছে না এবং আমি মনে করি বিএনপি তো একটা বড় দল, ভুলভ্রান্তি হবে, বা তারপরও এটা পরিকল্পনা রাখতে হবে এটা কি হচ্ছে করা উচিত। আর তারপর হচ্ছে আওয়ামী লীগের অবস্থানটা। এই মুহূর্তে আওয়ামী লীগকে বিএনপি মনে করতেছে যে আওয়ামী লীগ তো আমাদের সাথে আছে, কিন্তু তারেক রহমানকে এবং বিএনপিকে সবসময় চিন্তা করতে হবে তারেক রহমানের স্থায়ী যদি কোনো শত্রু থেকে থাকে, স্থায়ীভাবে যদি তারেক রহমানকে কেউ সবসময় তার সম্পর্কে নেগেটিভ প্রচারণা, তারেক সম্পর্কে মিথ্যা ধারণা দেওয়া, এটা কিন্তু সবচেয়ে মানে শুরু থেকে এবং স্ট্রংলি এটা করতে কিন্তু আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কিন্তু কখনোই তারেক রহমানকে স্টাবলিশ হতে দিবে না, এটা বিএনপি বোঝা উচিত। কারণ তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ এই পরিকল্পিতভাবে তার যে ইমেজটাকে নষ্ট করার জন্য তার যে প্রচেষ্টা, এটা কিন্তু সেই 2001-এরও আগের থেকে এবং ওই জিনিসটাতে কিন্তু আওয়ামী লীগ সফল হয়েছে অনেকটা। এবং আমি মনে করি এখন এটাকে কয়েকটা বিষয়, যেমন কিছু বিষয়ে আওয়ামী লীগ বিএনপির উচিত এটাকে আমি মনে করি ভালো মতো রেসপন্স করা এবং আমি মনে করি যে শুধু এখানে আমার মানে এই সময় এনসিপি বা আমার বর্তমান সরকারকে আমার প্রতিপক্ষ ভাবলেই হবে না, ভবিষ্যতে আমার আসল প্রতিপক্ষ কি হবে এটা কিন্তু বিএনপি ভাবা উচিত। এবং বিএনপির এই মুহূর্তে আমি মনে করি বাকি যারা তাদের দুর্দিনে যেসব দলগুলো ছিল, সেই দলগুলো আবার যে তার এখন আপনজন থাকবে, তারা যে ভবিষ্যতে অনেক বড় প্রতিপক্ষ হবে না, এটা কিন্তু তাদের ভাবা ঠিক না। কারণ জামাত এখন বিএনপির জন্য অনেক বড় একটা প্রতিপক্ষ। যদি আওয়ামী লীগ নির্বাচনে না যায়, তাহলে জামাত কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আওয়ামী লীগ করছে হার্ড লাইনে বা হার্ড পাওয়ার দিয়ে বিএনপিকে দমন করছে, কিন্তু জামাত করবে হার্ড পাওয়ার দিয়ে না, সফট পাওয়ার দিয়ে। জামাতের সেই সফট পাওয়ার কি? যেমন ধরেন মিডিয়ার ব্যবহার, খুব সূক্ষ্মভাবে প্রচারণা, বিএনপির সম্পর্কে বিভিন্ন নেগেটিভ বিষয়গুলো খুব সুন্দরভাবে জনগণের কাছে তুলে ধরা এবং বিএনপি নেতাদেরকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোকে খুব ট্যাক্টফুলি তাদেরকে অ্যাটাক করা, বিএনপির এমন কিছু জায়গায় উপস্থাপন করা যে জিনিসগুলো করলে বিএনপি মারাত্মকভাবে তাদের দলীয় ইমেজ সংকটে পড়বে, এরকম ভাবে কাজগুলো কিন্তু জামাত করছে। আওয়ামী লীগ কি করতে? সরাসরি অ্যাটাক, অমুকে অ্যারেস্ট করো, অমুকের উপর হামলা করো, অমুকে পিটাও। যেমন ওই যে আমেরিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যে টিমটা গেছে, তাদের উপর যে একটা গ্রুপ এসে যে হামলা টাইপ কিছু করবে, এগুলো হচ্ছে হার্ড পাওয়ার টাইপ আপনার মানে কি বলে যে আপনাকে অ্যাটাক করা, হার্ড পাওয়ার অ্যাপ্লাই করা। তো জামাতের মতো একটা প্রতিপক্ষকে আমি মনে করি বিএনপির খুবই এবং খুব প্রচন্ডভাবে গুরুত্বের সাথে দেখা উচিত। কারণ জামাতের সফট পাওয়ার পলিসিটা এটা বিএনপি বুঝতেই পারতেছে না। জামাত যে কতটা সফট পাওয়ার ইফেক্টিভলি, জামাতের সফট পাওয়ারটা যে বিএনপিকে একদম ক্ষয় করে দিচ্ছে, এটা কিন্তু বিএনপি মনে হয় অনেকে ধরতে পারছে। এটাকে ধরতে হবে। আপনি খেয়াল করে দেখেন যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখবেন যে ভোটের সেন্টারগুলো কমিয়ে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করে শুনবেন, ভোটের সেন্টার কমিয়ে দেওয়া হয়েছে। ভোটের সেন্টারগুলো যদি দূরে দূরে হয়, সবচেয়ে বেশি কার লাভ করে? আওয়ামী লীগের, বিএনপি না জামাতে? এটা অবশ্যই জামাতের লাভ। কারণ ভোটের সেন্টার যদি দূরে হয়, তাহলে দেখবেন যে জামাতের যারা সাপোর্টার, তারা হচ্ছে আদর্শ মানে আইডিওলজিক্যালি তারা একটা দলের সাপোর্ট করে এবং এরা দেখবেন নিজের টাকা খরচ করে হলে ভোটটা দিতে যাবে। কিন্তু বিএনপি, আওয়ামী লীগ কিন্তু এটা করবে না। তার ভালো লাগলে বাসা থেকে বের হয়ে বাতাস খেতে খেতে যা ভোটটা দিয়ে আসবেন, ভালো না লাগলে তিনি যাবেন। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই, ভালো লাগলে যাবেন, ভালো না লাগলে যাবেন না। বিএনপির ক্ষেত্রেও তাই, ভালো লাগলে যাবেন, ভালো না লাগলে যাবেন। কিন্তু জামাতের ব্যাপার তা না, সে তার কমিটমেন্টটাকে ফলো করবে। জামাত চিন্তা করবে আমার আজকে আমার অমুক ব্যক্তি দাঁড়াইছে, আমার এখানে ভোটটা দিতে যেতেই হবে। সে ভাড়া দিয়ে হলো ভোট সেন্টার যত দূরেই হোক সে ভোটটা দিতে যাবে। তো যখন ভোট সেন্টারগুলো কমে যাবে এবং ভোট সেন্টারগুলো যখন দূরত্ব থাকবে, তখন কিন্তু দেখবেন জামাতের ভোট বাড়বে, বিএনপি এবং আওয়ামী লীগের ভোটটা ডিমিনিশিং হতে থাকে, কমতে থাকে। কারণ কি, বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাতের কর্মীর মতো এত ডেডিকেটেড, যেটা জামাতের কর্মীদের আমরা যে ডেডিকেশনটা দেখি, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিবিরের কর্মীরা ডেডিকেটেডলি কাজ করছে, তারা কমিটেড ছিল, তারা পরস্পরের প্রতি নিজের পকেটের টাকা খরচ করে হলেও তারা কমিটমেন্ট নিয়ে কাজ করছে। আর
বিএনপি বা ছাত্রদল বা ছাত্রলীগ এরা কিন্তু কমিটমেন্ট নিয়ে কাজ করে। এদের অধিকাংশ কাজ টাকার উপর করতে হয় অথবা আপনাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে, তাহলে দেখবেন আপনি কাজের রেজাল্ট পাচ্ছেন। তো আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে আমরা অ্যাপারেন্টলি যে বিষয়গুলো দেখতেছি এর বাইরেও বিহাইন্ড দ্য সিন অনেক কিছু বিএনপি দেখা উচিত, সেটা দেখেই বিএনপিকে সামনে আগানো উচিত। এবং বিএনপি যদি এই বিষয়গুলো খেয়াল না করে ভবিষ্যতে অনেক বড় একটা হুমকি আসবে। এবং সামনে নির্বাচন হলেই শুধু যে বিএনপি ক্ষমতা আসবে আমি মনে করি না, কারণ সামনে নির্বাচনটা যদি নিরপেক্ষভাবে হয়, ভোটের পরিবেশ থাকে, সেক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ধাক্কা বিএনপি খেতে পারে। তার কারণ হচ্ছে বিএনপির এই নমিনেশনের ক্ষেত্রে গণতন্ত্রের অনেক বড় ঘাটতি আছে। কারণ বিএনপির অনেক নেতা আছে, কিছু কিছু নেতা আছে ওই এলাকায় জনপ্রিয় না, বা তার ওখানে ক্যাডার আছে, সন্ত্রাসী গোষ্ঠী আছে, সে ওই টাকা পয়সার আওয়ামী লীগের টাকা হোক যে করে হোক তার হাতে আসছে, এবং ওই চাঁদাবাজ নিজে চাঁদাবাজ হয়ে টাকা হাতে নিছে, ওই টাকা দিয়ে আবার সে আওয়ামী লীগের কিছু ক্যাডার ওখানে ইনফিলট্রেট করতে, সেটারও পায়নি। যখন নির্বাচন কাছাকাছি আসবে ওই ব্যক্তিকে কেউ ভোট দিবে না, তখন ওখানে জামাতের কেউ বা স্বতন্ত্র কেউ দাঁড়িয়ে গেলে সে নির্বাচিত হয়ে যাবে। কারণটা কি? কারণ তাদের এই ভালো যারা ইমেজ সম্পন্ন ব্যক্তি এরা কিন্তু বিভিন্ন এলাকায় প্রবেশ করতে পারছে। তারা অনেকে আগ্রহ, বর্তমানে আপনি খেয়াল করে দেবেন আজ থেকে 10 বছর 14 বছর আগে এই নির্বাচনের যেসব ভদ্রলোকগুলো এগিয়ে আসতেন ওই ভদ্রলোকগুলো কিন্তু এখন সাহস পাচ্ছেন না। অনেক মানুষ এখন রাজনীতি করতে সাহস পান। অনেক মানুষ মনে করেন ধরুন আমি রাজনীতি করে ইজ্জতটা হারাবো, যেটুকু আছে এটুকু হইতে চাই না। তো এই যে বেজ্জতি হওয়ার ভয়ে একটা জায়গায় গেলে একজন হামলা করতে পারে, একজন একটা আপনার যেমন ধরেন আমি আমার কথা যদি বলি, যতদিন পর্যন্ত আমি পলিটিক্সের কথা বলিনি কেউ আমাকে নিয়ে সমালোচনা করে, আমার কিন্তু নেমেছিল। বাট যখন এই 5 আগস্টের পরে দেখেন 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমিও কিন্তু আমাকে চরিত্রহরণ করতে পারে, আজেবাজে কোনো কথাই করতে পারে। কিন্তু 5 আগস্টের পরেই কিন্তু দেখবেন যখন এই বিভিন্ন জায়গায় পলিটিক্যাল স্টেটমেন্ট দিছি, কেউ মনে হচ্ছে যে আমি রাজনীতিতে আসতে পারি বা নির্বাচন করতে পারি, সাথে সাথে কিন্তু আমার দোষ ত্রুটি ঘাটাঘাটি শুরু হয়ে গেল। তার এই যে জিনিসটা, এটা কিন্তু অনেক মানুষ ভয় পাইবে যাদের সত্যিকার অর্থে দোষ আছে, কারণ মানুষ জীবনে ভুল ত্রুটি কম বেশি করতে পারে। কিন্তু এখন যাদের মধ্যে মনোবল আছে, সৎসাহস আছে, তারা এগিয়ে যাবে, আর কিছু মানুষ মন দুর্বল হলে সেগুলো আগাবে না। এগুলো কিন্তু আমাদের পলিটিক্সের ক্ষেত্রে অনেক বড় একটা, ভালো মানুষগুলো আসার ক্ষেত্রে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। আর আমাদের বাংলাদেশের যে কনটেক্সট এখন আসলে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, এরপরে আমার আসলে কিছু বলার আছে বলে আমি মনে করছি না। আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন। অনেকেই বলতেছে যে তারেক রহমান সাহেব মুসলেখা দিয়ে চলে গেছেন, মুসলেখার মেয়াদ শেষ না হলে তিনি বাংলাদেশে আসতে পারবেন না, বা সেই মুসলেখাটা সেনাবাহিনীর কাছে আছে, অনেক ধরনের কথা হচ্ছে। সব কথার উত্তর হচ্ছে যদি আসলে তিনি বাংলাদেশে ফিরেন তখন সব কিছুর অবসান ঘটে যাবে। অনেক ধরনের বানোয়াট নিউজ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমানের ফেরাটা এটা আসলেও একটা অনেক বড় সিদ্ধান্ত। 16 বছর 17 বছর দেশ থেকে দূরে থাকা, দেশের মানুষদের থেকে বিচ্ছিন্ন থাকা, রাজনৈতিক নেতাকর্মীরা বাংলাদেশ থেকে যে আপডেট দিত সেটাই তার জন্য নিউজ মনে হতো। কিন্তু অনেকেই বলতেছে যে তার কাছের যারা আছে বিএনপির বড় বড় নেতারা, তারাই তার শত্রু। এবং নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে বড়, কারণ বাংলাদেশে কিন্তু ভরপুর, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে ভরপুর, পুরো সেক্টরটাই আওয়ামী লীগ। আপনি কারে বাদ দিয়ে কোন সেক্টরে কি করবেন, পুরো ফোর্স বদলাতে হবে। মানে শেখ হাসিনার আমলে হয়তো কি, যদিও যারা বিএনপি থাকতো কিন্তু তাদেরকে দিয়ে এমন এমন কাজকাম করানো হয়েছে যে তারা আওয়ামী লীগ হইতে বাধ্য হয়েছে। এবং এখন যদি নড়চড় করে সব শেষ হয়ে যাবে, সবাই ধরা। তো ধরা থাকলে আপনি যা বলবেন আমার তো তাই করতে হবে, তাই না? ইজ্জতের ভয় আছে না, চাকরির ভয় আছে না, তো আপনি কয়জনরে চেঞ্জ করবেন? বিএনপিও দেখা গেছে আওয়ামী লীগ হয়ে গেছে, অনেক বিএনপির নেতাকর্মীরা ছিল না, অনেককে বড় বড় জায়গায় যারা ছিল তাদেরকে তো ছাঁটাই করা হয়েছে, তাদেরকে রাখা হয়নি। তো আমি মনে করি যে আজকের এই ভিডিওটি দেখে আপনি এই বিষয়গুলো বুঝছেন যে আসলে তারেক রহমান সাহেব কেন আসতেছেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।